ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, সরাসরি সোজাসুজি অযোধ্যা থেকে লাইভ আপনাদের সামনে। দিনভর আশা করি আমাদের লাইভ কভারেজ আপনারা দেখছেন এবং আমরা প্রত্যেক মুহূর্তে রাম মন্দিরের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি। তার সঙ্গে তুলে ধরছি যেভাবে কোথাও গোটা দেশ এসে মিশেছে অযোধ্যায়। অযোধ্যা শুধুমাত্র রাম জন্মভূমির তীর্থক্ষেত্র হিসেবে নয়, একটা মিলন ক্ষেত্র হিসেবে রয়েছে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিনিয়ত। কিন্তু এই ছবি তুলে ধরার চেষ্টা যখন করছি, তার সঙ্গে সঙ্গে আরো একটা ছবিও সামনে উঠে আসছে। আলাদা করে তার জন্য কোনো চেষ্টা করতে হচ্ছে না, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। কি ছবি? যে ইতিহাস আমরা জেনেছি, যে রাজনীতির ইতিহাসও আমরা দেখেছি, বা রাজনীতির ইতিহাসের পাঠ আমাদের পড়ানো হয়েছে। যেভাবে কোথাও এই আন্দোলনকে, রাম জন্মভূমি আন্দোলনকে কোথাও একটা নির্দিষ্ট বেড়ার মধ্যে বন্দী করে রাখার চেষ্টা হয়েছে রাজনীতিবিদরা ভারতের। তারা দায়িত্ব নিয়ে এই আন্দোলনকে যেন একটা কোণঠাসা করার চেষ্টা করে এসছেন বরাবর। সেই ছবিও সামনে চলে আসছে। 500 বছরের যে আন্দোলন, স্বাধীনতার অনেক আগে থেকে যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন তার মর্যাদা দেওয়া গেল না? কেন সেই আন্দোলনের সঙ্গে শুধুমাত্র একটা রাজনৈতিক দলই থাকলো? বাকি রাজনৈতিক দল যখন প্রশ্ন ওঠে, যে রাম মন্দির নিয়ে প্রশ্ন ওঠে, তারা বলেন যে রাম মন্দির বা রাম মন্দির আন্দোলন বা শ্রীরাম কি শুধুমাত্র বিজেপির? অনেকেই বলেন যে শ্রীরামচন্দ্র কারণ নয়, আপনারা আসুন না, একই রকম ভাবে শ্রীরামচন্দ্রের জন্য আন্দোলন করুন না, লড়াই করুন না, কে বারণ করেছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই আন্দোলন, সেই লড়াই এতদিন পর্যন্ত হয়নি কেন? কেন একটা শ্রেণী দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছেন? আজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবির আই উইটনেস আমরা হচ্ছি এখানে লাইভ কভারেজ করতে এসে, তাতে প্রত্যেক মুহূর্তে স্তব্ধ হতে হচ্ছে। এই বিপুল পরিমাণ আবেগ ছিল আমাদের দেশে শ্রীরামচন্দ্রের জন্য, রাজা রামের জন্য, এই বিপুল পরিমাণ আবেগ ছিল। ভাবতে অবাক লাগে, দেখতে দেখতে মনে হয় সত্যি সত্যি তাহলে কি পড়ানো হলো, কোন ইতিহাস জানলাম আর কোন রাজনীতির পাঠ দেখলাম? যেখানে এতদিনের একটা আন্দোলন, যে আন্দোলন মোগল সাম্রাজ্যের প্রায় শুরুর দিন থেকে যে আন্দোলন টানা চলে এসেছে, যে আন্দোলন শুরু হয়েছে যখন মীর বাঁকি, বাবরের সেনাপতি, তিনি যখন এই অযোধ্যায় প্রবেশ করার পরে একের পর এক মন্দির এবং সৌধ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে একের পর এক যখন স্থাপত্য ধ্বংস করে যাচ্ছিলেন, সেই সময় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলন কালের নিয়মে একটু 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 করে পরিবর্তিত হতে 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 শেষ পর্যন্ত কর সেবকরা সেই আন্দোলনে তার পার্টিসিপেট করেছেন। কর সেবকরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু অথচ এই গোটা আন্দোলনকে যেটা একটা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে স্বাধীন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলও বারবার সেটাকে রঙিন করে দেখার চেষ্টা করেছেন, তার সঙ্গে সাম্প্রদায়িক তকমা জুড়ে দিয়েছেন। সত্যি কি আজকে ভেবে দেখতে গেলে, সত্যি আজ পেছন ফিরে তাকাতে গেলে, ভেবে দেখতে গেলে প্রশ্ন এটাই জাগে মনে, যে এত বড় আন্দোলন, এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম, যেটা ইতিহাসের পাতায় আলো করে থাকা উচিত। আমরা সিঙ্গুরে কে সর্ষে ফুলের বীজ ছড়িয়েছেন সেটা দেখছি পাঠ্যপুস্তকে, কিন্তু এত বড় রক্তক্ষয়ী আন্দোলন, এত বড় সংগ্রাম, সে সম্পর্কে আমাদের জানানো হয়নি। খুব সচেতনভাবে সেটাকে বাদ রাখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তক থেকে, ইতিহাস থেকে, সব জায়গা থেকে। এবং তার সঙ্গে তাকে একটা নির্দিষ্ট যেন লক্ষণ রেখার মতো একটা রেখা টেনে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সাম্প্রদায়িক বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে না। কোথায় সাম্প্রদায়িক বিষয়? কোন সম্প্রদায়ের বিষয় এটা? কে না জানে
একের পর এক স্থাপত্য থেকে শুরু করে একের পর এক জায়গা যে সেই সময়তে মোগল আমলের শুরুর দিকে ধ্বংস করা হয়েছে, তার আগেও হয়েছে, তার পরেও হয়েছে, কে না জানে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের হাজারের পর হাজার পুঁথি পুড়িয়ে দেওয়া হয়েছে, কে না জানে। অথচ শুধুমাত্র একটা জায়গাতে এসে সমস্ত ইতিহাস, সমস্ত যুক্তি সবকিছু একধারে সরিয়ে রেখে পুরো আন্দোলনটাকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র সাম্প্রদায়িক তকমা লাগিয়ে। আজকে চোখে চোখ রেখে প্রশ্ন করার সময় এসেছে, কেন এত বড় আন্দোলন, 500 বছরেরও বেশি সময় ধরে যে আন্দোলন চলেছে, তাকে হঠাৎ করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা কারা করলেন, কেন করলেন, কি উদ্দেশ্যে করলেন? এই নিয়ে সোজাসুজি এই অযোধ্যা ধাম থেকে প্রশ্ন করব, সরজু নদীর তীর থেকে প্রশ্ন করব। তবে তার আগে আপনাদের দেখিয়ে রাখি যে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। 19 তারিখ হয়ে গেল, হাতে মাত্র 2 দিন। তারপরই 20-21-এর পর 22 জানুয়ারি সেই বহু বহু প্রতীক্ষিত দিন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে সেই মূর্তির ছবি আপনারা দেখেও নিয়েছেন, এক্সক্লুসিভ ছবি আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়। যে চেহারা দেখার জন্য গোটা ভারতের মানুষ অপেক্ষা করেছিলেন, 5 বছরের শ্রীরামচন্দ্র, বালক শ্রীরামচন্দ্র, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই মূর্তি ইতিমধ্যেই সামনে এসেছে এবং আমরা সেটা এক্সক্লুসিভ দেখিয়েছি। সেই উন্মাদনার ছবি দিনভর, সেই প্রাণ প্রতিষ্ঠার আগে কি কি মুহূর্তের সাক্ষী থাকছে এই অযোধ্যা নগরী। সরজু তীরে বসে আরো একবার আপনাদেরকে সারা দিনের একটা কোলাজ দেখাবো, তারপর চোখে চোখ রেখে এই অযোধ্যার সরজুর তীর থেকেই প্রশ্ন করব যে কি জন্য, কোন কারণে, কোন উদ্দেশ্যে এই এত বড় আন্দোলনকে এতদিন পর্যন্ত আড়াল করে রাখা হয়েছিল, কারা করেছিল। তার আগে সারাদিনের এক ঝলক আপনাদের জন্য। এই হনুমানগড়িতে করসেবকদের আন্দোলন এমন জায়গায় পৌঁছয় কি করসেবকের রক্তে ভেসে যায় এই হনুমানগড়ি। অযোধ্যাকে শুধুমাত্র রাম জন্মভূমি আন্দোলনের জন্যই জেনেছি, কিন্তু আসলে এই অযোধ্যা বহু বছর ধরে অনেকগুলো আন্দোলনের সাক্ষী রয়েছে। যেখানে এসে তুলসীদাস বিশ্রাম নিয়েছিলেন, এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন। রামচরিত মানসের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন। সরজু নদীর তীরে রামের রাজত্ব। সুদূর মহারাষ্ট্র থেকে সাইকেলে করে ছুটে চলে এসেছেন। এই আবেগটাই হয়তো এত বছরের লড়াইকে রসদ জুগিয়ে এসছে। সারাদিনের ছবি দেখলাম, যে ছবি দেখলে সত্যি সত্যি মন ভালো হয়েছে এবং সত্যি মনে হয় যে নিজ ভূমে, নিজ দেশে, নিজ ইষ্টের আরাধনা করার জন্য, নিজ ঈশ্বরের পুজো করার জন্য আজ এতগুলো বছর রক্তক্ষয়ী সংগ্রাম করতে হলো। আইনের আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা লড়ে শেষ পর্যন্ত সেই অনুমতি ছিনিয়ে নিতে হলো। এত বছরের প্রতীক্ষা, এত মানুষের কষ্ট, রক্ত, এত মায়ের চোখের জল, কিসের জন্য? এবং এত কিছুর পরও এই আন্দোলনকে কেন বারবার একটু আলাদা করে দেখার চেষ্টা, লঘু করে দেখানোর চেষ্টা এই রাজ্যের এক শ্রেণীর রাজনীতিবিদদের, যারা দীর্ঘদিন ক্ষমতাসীন ছিলেন দেশে এবং এ রাজ্যেও? কেন? এই প্রশ্নের উত্তর যখন খুঁজছি, তখন খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলাম আজ অযোধ্যা নগরীর ঠিক শ্রীরামচন্দ্রের যে মন্দির হচ্ছেন জন্মভূমি, যে সেই জন্মভূমিতে কিছু দূর আগে, শ্রীরামচন্দ্রের মন্দিরে, রাম মন্দিরের কিছু দূর আগে হনুমানগড়িতে। হনুমানগড়ি হচ্ছে হনুমানজির মন্দির এবং এখানকার মানুষের বিশ্বাস যে হনুমানগড়ি হচ্ছে অযোধ্যার পাহারাদার। এখান থেকে বসে গোটা অযোধ্যাকে নাকি সুরক্ষিত করে রাখেন স্বয়ং শ্রী হনুমানজি। তো হনুমানগড়িতে গিয়ে যে কথা, যে গল্পগুলোর সাক্ষী থাকছিলাম, গল্প বললে ভুল হবে, যে ইতিহাসের সাক্ষী থাকলাম, তারপরে আরো একবার এই প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে যে কেন এত বড় রক্তক্ষয়ী আন্দোলনকে এইভাবে কোথাও আলাদা করে রাখা হলো। তার
তার উপযুক্ত মর্যাদা কেন এতদিন পর্যন্ত দিতে পারেনি কোন সরকার? এর আগে যারা দেশ চালিয়েছেন এবং যারা আমাদের রাজ্য চালিয়েছেন, কারণ সেই পাঠ্যপুস্তক, সেই বইগুলো আমরাও পড়তে পারতাম, সেই ইতিহাস আমরাও জানতে পারতাম। 1992 সালের ঘটনা আমরা সবাই জানি, কম বেশি সব জায়গায়, সব নিউজ চ্যানেল, সব খবরের কাগজে দেখানো হয়েছে এবং তা নিয়ে মামলা মোকদ্দমা এতদিন পর্যন্ত চলেছে। কিন্তু তার ঠিক 2 বছর আগে, যে হনুমানগড়ির কথা বলছি আমি, তার ঠিক 2 বছর আগের কথা 1990 সালে, সেই সময় যখন আরো একবার কর সেবকরা রাম মন্দিরের উদ্দেশ্যে, রাম জন্মভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং তাদের যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, সে দাবি নিয়ে যখন তারা এগোতে থাকে, তখন কিভাবে ব্যারিকেড করে রাখা হয় গোটা এলাকা এবং তারপর পুলিশকে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল গুলি চালানোর। ভয়ঙ্কর সেই দৃশ্য, যদিও সেই দৃশ্যের কিছু ছবি রিপাবলিকের কাছেও রয়েছে। এবং তার সঙ্গে আজকে শচীন্দ্রনাথ সিনহা, তিনি স্মৃতিচারণ করছিলেন। তিনি সেই সময় ঘটনাচক্রে তার সমস্ত লোকজন, বন্ধু বান্ধবকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তিনি নিজে খুব গুরুত্বপূর্ণ কাজে অন্য জায়গায় ছিলেন। পরে যখন গোটা ঘটনা সম্পর্কে শোনেন, স্তম্ভিত হয়ে যান, চোখের জল ধরে রাখতে পারেননি। আজ হনুমানগড়িতে দাঁড়িয়ে তার সঙ্গে কথা হয়েছিল, কি বললেন তিনি শোনাবো। এই জায়গাটা তো ঠিক হনুমানগড়ি একই জায়গায় রয়েছে, আমি একটুখানি এগিয়ে আসবো, একই জায়গায় রয়েছে আমরা। এর এদিকে হনুমানগড়ি থেকে একদিকে গেলে হচ্ছে রাম মন্দিরের রাস্তা, আর অন্যদিক থেকে গেলে হচ্ছে যেটা এখন লতা চক হয়েছে, আর সেই পর্যন্ত বেরিয়ে যাওয়া যাবে। ঠিক কি ঘটেছিল সেদিনকে ঘটনাটা? দেখুন, দুবার মোট কর সেবা হয়েছিল, 1990 সাল এবং 1992 সাল। 1992 সালের ঘটনা আমরা জানি যে বিতর্কিত যে ধাঁচা ছিল, সেই ধাঁচা ধূলিসাৎ হয়েছিল এবং 90-এর সময় কর সেবার সময় গুলিবিদ্ধ হয়েছিল। সঙ্গে সরকারের সময় প্রায় 21 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এবং সেটা কি এইখানে, এই হনুমানগড়ির একদম এই চকের এই সামনেই এই এলাকায় দুর্গ তৈরি করা হয়েছিল, আর এমন সময় যে এখানে পাখি পর্যন্ত ঢুকতে দেবে না, এইরকম সংকল্প করেছিল। কিন্তু তার মধ্যেও হাজার হাজার করসেবক এই সমস্ত এলাকায় ঢুকে পড়েছিল। এখান থেকেও আমরা জানি যে করসেবকপুরম বলে একটা জায়গা আছে, করসেবকপুরমেও সেখানে সংগঠিত হয়েছিল। সেখান থেকে মিছিল আর এই রাস্তাতে এসছিল। আর এই সব পাশাপাশি যে বাড়ি এখন পরিবর্তন হয়েছে, কলেবর পরিবর্তন হয়েছে, সেই সব বাড়িতেই করসেবকরা লুকিয়েছিল। আর যখন করসেবকদের আসা বন্ধ করলো পুলিশ, সেই সময় অশোক সিংহল তিনি রাস্তায় নামলেন। অশোক সিংহল রাস্তায় নেমে আর তখন তিনি এখানে প্রতিবাদ করা শুরু করলেন। অশোক সিংহলজিকে যখন পুলিশ এগোতে দিচ্ছে না, তখন পুলিশ অশোক সিংহলের উপরে লাঠি চার্জ করে। অশোক সিংহল রক্তাক্ত হয়। আর তাদের এই দৃশ্য দেখে সমস্ত করসেবকরা দলে বদলে ঘর থেকে বেরিয়ে এলো। আর সেই সময় একজন সাধু, এই পাশেই ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড ভেঙে একটা বাস নিয়ে রাম জন্মভূমি যে বিতর্কিত জায়গায় সেখানে ঢুকে পড়ে, সেখানেই গুলি চালানো হয়। করসেবকরা সেখানে শহীদ হয়। সেদিন সরজুর জল সেদিন লাল হয়ে গেছিল করসেবকদের রক্তে। যে বক্তব্য যে কথা শুনছিলাম, শচীন্দ্রনাথ সিংহ তিনি বলছিলেন, বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক, তিনি নিজের স্মৃতিচারণা করছিলেন যে কিভাবে করসেবকদের রক্তে লাল হয়ে গেছিল হনুমানগড়ির রাস্তা এবং সরজু নদীর জল। অথচ এই অংশটাকে বারবার করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন, কেন এই অংশকে এত লঘু করে দেখানো হয়েছে? কারণ করসেবকদের যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এটা তো জনমুখী আন্দোলন, মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম, জনমুখী আন্দোলন, সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় তাকে বন্দী করে রাখা হলো, তার সঙ্গে সাম্প্রদায়িক রং লাগিয়ে দেওয়া হলো, তার সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হলো। অথচ এত আগে থেকে 500 বছর ধরে আন্দোলন যে চলছে, যেখানে একসময় অযোধ্যার রানী পর্যন্ত নিজে লড়াই করেছিলেন ইতিহাস রক্ষার তাগিদে, মীর বাঁকির ভয়ঙ্কর ধ্বংসাত্মক যে আক্রমণ, আগ্রাসন, সেগুলো সমস্ত ডিলিট হয়ে গেল, সেগুলো সমস্ত মুছে গেল। পড়ে রইল শুধু এইটুকু আন্দোলন এবং সেটাকে ঘিরে একটা সাম্প্রদায়িক রং চাপিয়ে দেওয়া। এটা কি করে হয়? কি বলছেন শচীন্দ্রনাথ বাবু, শোনাবো। এই হনুমানগড়ির এর একটি ব্রাঞ্চ, এর শাখা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে কপিল মুনির যে আশ্রম, এই হনুমানগড়ির পরিচালনায় হয়। কিছুদিন আগে গঙ্গাসাগরে যে অনুষ্ঠান হয়েছিল, এখান থেকেই সমস্ত এখানে যারা পরিচালক মণ্ডলী তারাই গিয়েছিল। অতএব বাংলার সাথে রামের সম্পর্ক আছে, বাংলার সাথে রামকুমার কোঠারির সম্পর্ক আছে।
বাংলার সাথে এই বলিদানী পরম্পরা পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন। সারা দেশেও সেই ধরনের পরিস্থিতি আছে। আমরাও সবাই মিলে চেষ্টা করব আর সেই ধরনের কথা স্মরণ করার জন্য। ইতিহাসে তো নিশ্চিতভাবে লেখা উচিত। আমি জানি না যে নিশ্চিতভাবে লেখা উচিতের কথা উনি বলছেন, যে কিন্তু কিভাবে সম্ভব হবে। আমি বলছিলাম যে দেশের শাসক দল যারা এতদিন পর্যন্ত সব থেকে বেশি সময় দেশ চালিয়েছেন, এবং একই সঙ্গে যারা এই রাজ্যের শাসক দল যারা দীর্ঘদিন পর্যন্ত রাজ্য শাসন করেছেন, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের ইতিহাস বই সব ক্ষেত্রে কোথাও এ সংক্রান্ত বিষয় কোন রকমের তথ্য জানানো হয়েছে কি, বরং সযত্নে এটাকে আড়াল করে রাখা হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পরবর্তীকালে যখন সিলেবাস রিফর্ম করা হয় তখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্যন্ত ঢুকে যায় এই সিলেবাসে, কিন্তু এত বড় রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম এটা কোনো স্থান পায় না, তাই না? আর একটা বক্তব্য শোনাবো। বিশেষত আমাদের বাংলায় যারা দীর্ঘদিন পর্যন্ত বাংলা শাসক দল হিসেবে ছিল, অর্থাৎ প্রথমে বামপন্থী দল সিপিএম এবং তারপর তৃণমূল কংগ্রেস, সেই সময় তো তখন সরকারে রয়েছে সিপিএম, তো তারা সেখান থেকে যখন এত এত করসবাগ এখানে এসছে, তাদের কি ভূমিকা ছিল? আমরা জানি যে ভোট ব্যাংকের রাজনীতি এমন একটা পরিস্থিতি যারা সত্যকে অস্বীকার করে, এই ধরনের সত্যকে অস্বীকার করা অর্থাৎ যারা ভোটের ভিখারি তারা করেন, কিন্তু সত্য একসময় প্রস্ফুটিত হয়, সত্য একদিন প্রকাশ হয়, সত্যেরই জয় হয়। আজকে আমরা দেখছি সত্যের জয় হতে চলেছে। অর্থাৎ যারা রাম ভক্ত আছে তাদের নামে আজকে রামকুমার, শরৎ কুমার কোঠারি, পশ্চিমবঙ্গের দুই ভাই করসেবক ছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের নামে উত্তরপ্রদেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার রাস্তা ঘোষণা করেছেন, সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। রাম মন্দিরও আজকে চোখের সামনে নির্মাণ হতে চলেছে। অর্থাৎ সত্যেরই জয় হবে। ইতিহাসকে আমরা কোনোদিন ভুলে যেতে পারবো না, ইতিহাসের পুনরাবৃত্তি হবে, ইতিহাস নতুন করে লেখা হবে। সেই ধরনের ঘটনা আমরা দেখছি, আবার নতুন করে ইতিহাস লেখা শুরু হচ্ছে। ইতিহাস নতুন করে লেখা হবে, ইতিহাস নতুন করে লেখার কথা বলছেন। এখনো স্বপ্ন দেখছেন এক শ্রেণীর মানুষ দেশের, কিন্তু সত্যি সত্যি যদি ইতিহাস লেখা হয় তাহলে সেখানেই বা কি লেখা হবে? কারণ এখনো আমি এ রাজ্যে ফিরে আসি, কারণ আমি বারবারই ঘুরে ফিরে বাংলায় ফিরে আসি, এমনকি অযোধ্যা থেকেও আমি বাংলার কানেকশন বারবার তুলে ধরেছি। যে মানুষটা বক্তব্য শোনাচ্ছিলাম তিনিও অযোধ্যায় রয়েছেন এই মুহূর্তে, এবং এরকম অজস্র মানুষ দূর দূর থেকে, বাঙালি যারা বাংলা থেকে ছুটে এসেছেন এখানে। আপনারা জানেন যে আজই সুন্দরবন থেকে মধু এসে পৌঁছেছে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দিরের জন্য, রামলালার জন্য উপহার হিসেবে, সেটা অন্য কথা। আমি বাংলায় ফিরে আসি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল যারা আগে ছিলেন ক্ষমতাসীন, যারা বর্তমানেও রয়েছেন, তারা কি আদেও কখনো এটাকে এই ইতিহাসের অংশ হিসেবে দেখেছেন? এই আন্দোলনকে কোনো রকম সম্মান দিয়েছেন? বারবার করে ধর্মকে জুড়ে আসলে তারা কি কোথাও ইতিহাস বিকৃতি ঘটাননি? দুজনের বক্তব্য শোনাবো। এক রাজ্যের বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দুজনের বক্তব্য শোনাচ্ছি। একটা রাজনীতি চলছে, পুরোটাই মেরুকরণ। রাম ভক্তরা রাম মন্দির উদ্বোধন করবেন, রামের কাছে যাবেন, সারা ভারতবর্ষ জুড়ে পাবলিসিটি করে কি হবে? সারা জায়গায় যেরকম ভাবে পরিষ্কার হচ্ছে, টিভি দেখছে, এমনি ওই টিভিতে দেখাবেই তো, যখন নিজে স্বয়ং প্রধানমন্ত্রী থাকবেন এমনি সব টিভি দেখবে। কিন্তু সেটা নিয়ে এই যে মেরুকরণের রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। মেরুকরণ করে ভারতবর্ষটাকে নষ্ট করে একবার এই আরএসএস, এই মুসলিম লীগ, তারা ভারতবর্ষ ভেঙেছিল আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে। আমি তখন জন্মাইনি, কিন্তু আমাদের কাছে অত্যন্ত কষ্টের দিন ছিল। স্বাধীনতার উত্তর ভারতবর্ষে সব থেকে বড় যদি গণ আন্দোলন বলে কেউ, সেটা হচ্ছে রাম মন্দির আন্দোলন। আর গণতন্ত্রে জনতার ভাবাবেগকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে গণতন্ত্রে জিরো হয়ে যেতে হয়। সেটা সিপিএম জিরো হয়ে গেছে, আগামী দিনে তৃণমূলও জিরো হবে। সাম্প্রদায়িক রামের কথা যদি ভারতবর্ষে বলা সাম্প্রদায়িকতা হয়, এরকম সাম্প্রদায়িকতা 100 বার করা উচিত। এই ভারতবর্ষ রামের দেশ, রাম এখানে জন্মেছেন এবং রামের স্বপ্ন, রামের ছবি নিয়ে মানুষ বরাবর হাজার হাজার বছর ধরে এখানে বেঁচে এসেছে। রাম ভারতবর্ষের আত্মা।
শ্রীরামচন্দ্র ভারতবর্ষের আত্মা, তিনি মানে কথায় কথায় আসছে, তার ডিএনএর মধ্যে রয়েছেন শ্রীরামচন্দ্র। অথচ আমি বলছিলাম আগের দিনই, প্রায় প্রতিদিনই বলি যে আমার জ্ঞানে অন্তত আমি খুঁজে পাইনি যে এরকম কোনো রাজা বলুন, বীর বলুন, যোদ্ধা বলুন, বা যাকে ঈশ্বরের জায়গায় মানুষ রেখেছেন সেই বিশ্বাসী আস্থার জায়গায় এমন কোন চরিত্রকে আমি অন্তত খুঁজে পাইনি, অনেকবার খোঁজার চেষ্টা করেছি গোটা পৃথিবীতে, যাকে প্রমাণ দিতে হয়েছে যে তিনি সেই মাটির সন্তান, তিনি নিজে কোন মাটির সন্তান, তার জন্মভূমি কি, এইটা প্রমাণ দেওয়ার জন্য যাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, আইনি লড়াই লড়তে হয়েছে, এরকম উদাহরণ আমি অন্তত খুঁজে পাইনি। যার এত কীর্তি বলুন, মহিমা বলুন, সবটা ছড়িয়ে রয়েছে সমুদ্র হিমাচল, সেই সরজ নদীও রয়েছে, সেই অযোধ্যাও রয়েছে, এবং এখানে হাজার বছরের পুরনো, হাজার হাজার বছরের পুরনো নিদর্শনও রয়েছে। শুধুমাত্র শ্রী রামচন্দ্র একটা অদ্ভুত মায়া বলে সেখানে গায়েব হয়ে গিয়েছিলেন, আর তার জন্য যারা আন্দোলন করেছেন তাদেরকে আলাদা নির্দিষ্ট একটা তকমা এঁটে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, আমরা কি ইতিহাসের কথা ভুলে গেছি? আমরা কি মীর বাঁকির ধ্বংসাত্মক আগ্রাসন ভুলে গেছি? নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া তৈমুর লংয়ের কথা ভুলে গেছি? কিন্তু যখন এই আন্দোলন শুরু হলো, তখন সেই আন্দোলনকে স্বাধীন দেশ, স্বাধীন দেশের দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা সেটার সঙ্গে একটা ধর্মকে এঁটে দিলেন, সাম্প্রদায়িক তকমা দিয়ে দিলেন। বর্তমান প্রজন্মের জানার অধিকার আছে না নেই যে কেন এটা হলো, কারা এটা করলেন, কি উদ্দেশ্যে এটা করলেন? এই মুহূর্তে আলোচনা আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, কলকাতা স্টুডিওতে অবশ্যই রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ, রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসবো দেবাশিস চৌধুরী, অধ্যাপক হিসেবে রয়েছেন, তার কাছে একবার আসবো। দেবাশিস, আপনাকে দিয়ে শুরু করব। আমি অনেক দূরে রয়েছি এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ যে প্লিজ একজনের বক্তব্যের সময় অন্যজন কেউ ঢুকে পড়বেন না, তাহলে না আমি শুনতে পাবো না দর্শকরা শুনতে পাবেন, কারণ এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের মতামত, সপক্ষে হোক বা বিপক্ষে হোক, সেটা মানুষের কান পর্যন্ত স্পষ্টভাবে পৌঁছানোটা খুব দরকার। আমি সুস্মিতাদির কাছেও আসবো, উনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, যেখানে আমি এতগুলো প্রশ্ন তুললাম, ওনার কাছে অবশ্যই আসবো। তবে তার আগে দেবাশিস চৌধুরীর কাছে। দেবাশিস দা, খুব সংক্ষেপে ছোট্ট প্রশ্ন করছি, কেন এই আন্দোলনের সঙ্গে বারবার করে, যেটা হিস্টোরিক আন্দোলন হিসেবে থাকার কথা, ঐতিহাসিক আন্দোলন হিসেবে থাকার কথা, কিছু আগে সুকান্ত মজুমদার বলছিলেন যে স্বাধীন ভারতের সব থেকে বড় গণ আন্দোলন, কিন্তু এই আন্দোলনের ইতিহাস আমি এখানে জেনে আরো পড়তে পড়তে জানছি তো আরো অনেক পুরনো, তাহলে কেন তাকে নির্দিষ্টভাবে একটা প্রকোষ্ঠের মধ্যে বন্ধ করে রাখা হলো? কারা করলেন, কেন এর সঙ্গে সাম্প্রদায়িক ধর্ম এগুলোকে এঁটে দেওয়া হলো? কেন ইতিহাসটা কোথাও বাদ চলে গেল? দেবাশিসদা, আমরা ইতিমধ্যেই জানি যে পৃথিবীর সর্ববৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা, কিন্তু ইন্দোনেশিয়া দেশের প্রাণ পুরুষ হচ্ছেন ভগবান রাম। তারা রামায়ণ, রামচরিতমানস, রামের চর্চা করে। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ। একইভাবে আমরা জানি মোহাম্মদ ইকবাল যে তারানা হিন্দ যিনি দিয়েছিলেন, মোহাম্মদ ইকবাল উনি বলেছেন যে রাম হচ্ছে নবী হিন্দ, মানে এই যে সুকান্তদা যেটা বললেন যে ভারতবর্ষের প্রাণ আত্মা হচ্ছেন ভগবান রাম, সেটা মোহাম্মদ ইকবাল নিজে বলেছেন। হিন্দের নবী হচ্ছেন ভগবান রাম হচ্ছে নবী হিন্দ। আমরা কাজী নজরুল ইসলামের কালী উপাসনা থেকে রাম চর্চা, দেবী উপাসনা কাজী নজরুল ইসলামের আমরা জানি, সবাই জানি। মাইকেল মধুসূদন দত্তের আমরা মেঘরাত বধে আমরা রাম চর্চা, তারপরে ওনার রাম কাব্য মাইকেল মধুসূদন দত্তের আমরা জানি। তারপরে আমরা এটাও জানি যে যখন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউর প্রফেসর ইরফান হাবিব, রবীন্দ্রনাথ থাপার এরা সবাই প্রশ্ন তুললো যে ওখানে বাবরি ঢাঁচার তলায় কোনো মন্দিরই নেই, তারা বলে দিল যে ওখানে রামের কোনো মন্দির নেই, কোনো অস্তিত্ব নেই, বামপন্থী ঐতিহাসিকরা। তখন কে মোহাম্মদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ডাইরেক্টর ছিলেন, উনি খনন কার্য করলেন। কে মোহাম্মদ কোর্টের নির্দেশে খনন কার্য করে প্রমাণ করে দিলেন যে ওই 3টে গম্বুজের তলায় ভব্য রাম মন্দির ছিল, দীর্ঘদিন পুরনো রাম মন্দির ছিল। তো এই ইতিহাসগুলোকে, এই রামচর্চাকে কারা ঢেকেছে? অবশ্যই তারা ঢেকেছে ফিরাদ হাকিমের মতন, যারা আজকেও এখানে মেরুকরণ দেখছে। এখানে কোনো মেরুকরণ নেই। সাউথ কোরিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন সমস্ত দেশ থেকে এখানে
বিশ্বের রাম ভক্তরা জড়ো হচ্ছে, সব পুরো বিশ্ব এখানে জড়ো হচ্ছে, সেখানে মেরুকরণ দেখছেন। তো যারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, ভারতবর্ষের চেতনা, ভারতবর্ষের ইতিহাসের যেটা স্পৃহা, ভগবান রামকে বাদ দিলে ভারতবর্ষ সম্ভব নয়। যারা এখানে মেরুকরণ দেখে তারাই এই রাজনীতিগুলো করেছে, তারাই সাম্প্রদায়িকতা করেছে, তারাই ভারতের আত্মবিস্মৃতি ঘটানোর জন্য ভগবানের রামকে নিয়ে রাজনীতি বামপন্থীরা করেছে, সুডো সেকুলাররা করেছে, যারা ভোট ব্যাংকের রাজনীতি করতে চায় তারা করেছে, যারা সংখ্যালঘু তোষণ করে, যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে পিছিয়ে রেখে দেয়। সার্চার কমিটি রিপোর্ট বলেছে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মুসলমান ভাই বোনেরা পশ্চিম বাংলায়। তো পশ্চিম বাংলাতে এখানে সেই অর্থে তথাকথিত রাম নিয়ে রাজনীতি তো পশ্চিম বাংলায় হয়নি। তাহলে কেন পশ্চিম বাংলার মুসলমানরা সবচেয়ে পিছিয়ে পড়া? সার্চার কমিটি রিপোর্ট বলছে এখানে তো সবসময় প্রোগ্রেসিভ, কমিউনিস্ট, সেকুলারদের শাসন থেকেছে, তাও কেন পশ্চিম বাংলায় মুসলমানরা সবচেয়ে পিছিয়ে? আমি বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি, কারণ আজকে যখন শচীন্দ্রনাথ বাবুর সঙ্গে কথা উনি বলছিলেন যে সেই সময়তে জ্যোতি বসুর সময়তে পর্যন্ত বারবার করে কোথাও আটকে রাখা হয়েছে, কারণ যখন যে সময়তে এখান থেকে মিছিল যাচ্ছে, আমি গতকালের বক্তব্যই রয়েছে, আমি শুনিয়েছিলাম, চাইলে আপনাদের আরো একবার শোনাতে পারি। উনি বলছেন যে যেখানে আমি গিয়েছিলাম, যে সেই কার্যশালা যেখানে বিগত 30-34 বছর ধরে যেখানে লোহা মানে পাথর কাটা হয়েছে রাজস্থানে ভরতপুর থেকে নিয়ে এসে, এই বিশ্বাসে যে একদিন রাম মন্দির হবে, একদিন সেখান থেকে পাথর যাবে, সেইখানে উনি বলছিলেন গতকালই যখন সেই কার্যশালা আমি দেখতে গিয়েছিলাম, উনি বলছিলেন যে জ্যোতি বসুর আমলে বলা হয়েছিল যে একটা ইটও যেন এই মিছিলে না যায়, এখানে না যায়, এখান থেকে অযোধ্যা। তো এইটা তো হয়ে এসছে, এর আগে রাজ্যের শাসক দল, বর্তমান শাসক দল হয়তো সেই ঐতিহ্য বহন করছে। আমি আসবো সুস্মিতাদির কাছে, কারণ এর পরবর্তীকালে দুটো কংগ্রেস সরকার দেখেছি আমরা, 2 দফায়, তার আগেও কংগ্রেস ছিল। কেন এই আন্দোলনকে সেইভাবে কোথাও অ্যাড্রেস করা হয়নি? আজকে প্রশ্ন তোলা হয় যে শ্রীরামচন্দ্রকে শুধুমাত্র বিজেপির, কিন্তু কংগ্রেসই আমলে কেন এই আন্দোলন, এই গণ আন্দোলন যেটা দীর্ঘদিন ধরে ধিকি ধিকি চলছে, এমনকি স্বাধীনতার অনেক আগে থেকে, কেন সেটাকে সেভাবে অ্যাড্রেস করা হয়নি, সেটার পাশে থাকা হয়নি, বরঞ্চ সেটাকে একটা দিকে সরিয়ে রাখা হয়েছিল? সুস্মিতা দি, দেখুন, আজকে যে রাম মন্দির হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু রাম মন্দিরটি হচ্ছে, ট্রাস্টের সহায়তায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন কিন্তু এটা যেটা জুডিশিয়ারি বিষয় ছিল, এই জুডিশিয়ারি বিষয় কিন্তু যতক্ষণ নিষ্পত্তি না হয় ততক্ষণ একটা সরকার কিন্তু সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের খুব খারাপ লাগছে বলতে এই কথা, রাম আমাদের জুডিশিয়ারি বিষয়টা কবে থেকে হলো? জুডিশিয়ারি বিষয় তো হলো 90-এর দশকে এসে, তার আগে তো জুডিশিয়ারি তো 90-এর দশকে এসে, তার আগে তো দীর্ঘ আন্দোলন চলে এসেছে। তার আগে তো রাজীব গান্ধী সেখানে মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন, তিনি তো দরজা খুলে দিয়েছিলেন রাজীব গান্ধীর আমলে, সেই দরজা তো খোলা হয়েছিল। আজকে যখন কংগ্রেস এই উদ্বোধনে হাজির হচ্ছে না, সেখানে পার্টিসিপেট করছে না, সেই জায়গায় আজকে কংগ্রেসের গায়ে যে তকমা লাগানোর চেষ্টা করছে, আমরা তার চরম বিরোধিতা করি। আজকে শঙ্করাচার্যরা, নিশ্চলানন্দ শঙ্করাচার্য বলছেন আজকে যেখানে মন্দির সম্পূর্ণ হয়নি, মন্দির যদি ভগবানের দেহ হয়, ধ্বজা হচ্ছে তার কেশ, যেখানে দেহ প্রতিস্থাপিত হয়নি, কেশ প্রতিস্থাপিত হয়নি, সেখানে তার আত্মাকে কি করে এনে বসানো হয়? রাম আমাদের সকলের আত্মমাননে, গান্ধীজি যখন মারা গেছিলেন বলেছিলেন হে রাম, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রামের নাম করি। তাহলে সেই রামকে নিয়ে আজকে যে রাজনৈতিক তাস খেলা হচ্ছে, যে ব্যক্তির সর্বস্ব রাজনীতি করা হচ্ছে, সে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আজকে লখনৌতে নামলে লখনৌ থেকে অযোধ্যা পর্যন্ত যেতে 130 কিলোমিটারের রাস্তায় চারিদিকে যে রামের কাটআউট, আপনি বলবেন কিন্তু একটা জিনিস বলুন, যে যখন 90-এর দশকে উত্তপ্ত হয়ে গেছে এই আন্দোলন, সেই সময় তো আপনারা বলেছিলেন যে রামের নামে রাজনীতি হচ্ছে। আমার প্রশ্নটা এই জায়গাতে নয়, আমার প্রশ্ন আবারও আমি রিপিট করছি, এতদিন পর্যন্ত এই আন্দোলনকে কোনোদিনও আপনারা অ্যাড্রেস করেননি, কোনোদিন এটাকে গণ আন্দোলন হিসেবে দেখেননি। চিরকালের সঙ্গে রাজনীতি, চিরকালের সঙ্গে ধর্ম, চিরকালের সঙ্গে সাম্প্রদায়িক ব্যাপার লাগিয়ে এসছেন, লাগাননি আপনারা। যেই আন্দোলনটার মোটিভই সাম্প্রদায়িকতা, তাকে তো আমরা সাম্প্রদায়িকতা তকমা দেবই। কারণ এই আন্দোলনে যদি আমরা এই আন্দোলনকে যদি আমরা করতাম, হেল্প করতাম, কিংবা আমরা যদি কোনো রকম ভাবে পিছন থেকে ব্যাকে কোনো সাহায্য করতাম, তাহলে এইটা তো আর এক রকম রূপ নিত, এটা সাম্প্রদায়িকতারই রূপ নিত। কারণ আমরা যখন সেকুলার কান্ট্রিতে বাস করি, আমাদের সেই সেকুলার কান্ট্রি আন্দোলনটা বিশ্বাস করি। কি বলছেন সুস্মিতা দি? কি বলো?
সেকুলার কান্ট্রি এই পারমিশন দেয় না নিজের দেবতাকে, ইষ্ট দেবতাকে, নিজের রাজা, নিজের যোদ্ধাকে পুজো করার অনুমতি দেয় না? আর আপনি সেকুলার কান্ট্রির কথা বলছেন, তাহলে মীরবাকি যেভাবে যখন ধ্বংস করেছিল, একটু ফিরে যান ইতিহাসে কেন ফিরে যাচ্ছেন না আপনারা? আপনারা বলছেন যে আন্দোলনের মোটিভই ছিল সাম্প্রদায়িক, আমাদের এখনো বলছেন এটা। আমাদের সংবিধান অনুযায়ী রাইট টু রিলিজিয়ান আমাদের প্রত্যেকের আছে, যে যার মতো ধর্মতে বিশ্বাস করতে পারে। কিন্তু তাই বলে একটা রাষ্ট্র ধর্ম নিয়ে কাজ করবে কিংবা রাষ্ট্র আজকে ধর্মের প্রচার করবে, সেটা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্রের কাজ মানুষের বেসিক নিডস নিয়ে কাজ করা, রাষ্ট্রের কাজ অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো নিয়ে কাজ করা। রাষ্ট্র, এক মিনিট দেবাশিস দা, রামকে বাদ দিয়ে রাষ্ট্রই হবে না। এক এক করে বলবেন প্লিজ, এক এক করে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। সুস্মিতা দি প্লিজ শেষ করে নিন, তারপর বাকিরা বলবেন প্লিজ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু কোঅপারেট করুন। 30 সেকেন্ড সুস্মিতা দি আপনার বক্তব্য শেষ করে নিন। কাজ কিন্তু আজকে কিন্তু এই লোকসভা ভোটের আগে 45 বছরে বেকারত্বের সংখ্যা বেশি, আজকে হাংরি ইন্ডেক্সে আমরা 111 নম্বরে, আজকে ইনফ্লেশন সবচেয়ে বেশি হচ্ছে। আজকে এই জায়গাগুলো থেকে সরে গিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই প্রয়োজনগুলো মানুষের সেই বেসিক নিডসগুলো থেকে সরে গিয়ে আমরা আজকে রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। প্রত্যেকটা চ্যানেল খুলে সব গদি মিডিয়াগুলো শুধু রাম মন্দিরের প্রচার করছে। এইটা কি ভারতবর্ষের নাগরিকরা এইটা চেয়েছিল? আজকে সংবিধানকে অপমান করা হচ্ছে। আজকে যেভাবে আমরা ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি বিজেপি করছে, তার আমি চরম প্রতিবাদ করছি। রাম আমাদের প্রত্যেকের মননে, রামকে আমরা সকলে পুজো করি। আজকে কেন মূল্য সংবিধানকে আমি বুঝলাম যে না সকলে পুজো করেন, আপনি বলছেন রাম আমাদের সকলে, আপনার সময় শেষ, আমি আপনার কাছে আবারও আসবো। অথচ রাম মন্দির নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনো আপনারা সাপোর্ট করলেন না, কখনো এটাকে গণ আন্দোলন হিসেবে দেখলেন না, বরাবর এটাকে সাম্প্রদায়িক বললেন। আমার প্রশ্ন হচ্ছে, এই স্বাধীনতার অনেক আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, স্বাধীনতার এই অনেক আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় থেকে এত পুরনো আন্দোলনকে কি করে আপনারা এত সহজে সাম্প্রদায়িক করে দিলেন? আপনাদের মনের মধ্যে যদি রাম থাকেন, শ্রীরামচন্দ্রের প্রতি বিশ্বাস, ভরসা, সেই আবেগের প্রতি রেসপেক্ট থাকতো, শ্রদ্ধা থাকতো, আপনাদের উচিত ছিল সেই আন্দোলনে শামিল হওয়া। আমি আসবো, আমি কেয়া ঘোষের কাছে আসবো, তবে তার আগে সুচিন্দ্রনাথ সিংহর একটা ওই ইতিহাস রিলেটেড পার্ট হয়েছে তো। রাষ্ট্র নির্মাণ করেনি, রাষ্ট্র মন্দির নির্মাণ করেনি। আপনার কাছে পরিসংখ্যান আছে, আপনিও পেতে পারেন, আমার কাছে হিসেব আছে, আমিও দিতে পারি। ট্রাস্ট করেছে, আমি বলছি তো ট্রাস্ট করেছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার হিসেব দিয়েছেন। হ্যাঁ ট্রাস্ট করছে, আমি বলছি তো ট্রাস্ট করছে, কিন্তু প্রচার তো সরকারের তরফ থেকে করছে। আমি তরফ থেকে যাচ্ছে বুঝতে পারছি। আপনার বাড়িতে কাছ থেকে উত্তর নেব, তবে তার আগে শচীন্দ্রনাথ সিংহের একটা ছোট্ট বক্তব্য শোনাচ্ছি প্লিজ। শুধুমাত্র 90-এর দশকের আন্দোলন বললেই তো শুধুমাত্র হবে না, বা 1900 সালে আন্দোলন, এই আন্দোলন তো আরো পুরনো। এর আগে যখন বাবরের সেনাপতি মীর বাকি যখন থেকে কোথাও এইখানে এই মন্দির ধ্বংস করেছিল, বা একাধিক সেখানে পুরনো যে ঐতিহাসিক চিহ্ন সেগুলো নষ্ট করেছিল, সেই সময় থেকে আন্দোলনের সূত্রপাত বোধ হয়। তখন রানী আন্দোলন করেছিলেন, তারপর একাধিক সময় যুগে যুগে সেই আন্দোলন হতে থেকেছে। দেখুন, এই আন্দোলন তো একটা কোনো নির্দিষ্ট সময়ের আন্দোলন নয়, 500 বছরের ইতিহাস। যখন আমাদের এখানে ব্রিটিশরা ছিল তখন হয়েছে, তার আগে মোগলরা ছিল, তার আগে বাবর, যেখানে বললেন যে মীর বাকি এখানে হচ্ছে রাম মন্দির যেটা ছিল, সেই রাম মন্দিরকে ধ্বংস করে তার যে ইট পাথর সেটা দিয়ে বাবরি ধাঁচা তৈরি করে। এটা হিন্দু সমাজ সেটা মর্মাহত হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও, 75 বছর পরেও যখন হয়নি, আর সেই রকম চিন্তা ভাবনা করে আর সবসময় আন্দোলন হয়েছে, নিরন্তর আন্দোলন হয়েছে, শুধু 90 নয়, 92 নয়, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, জনজাগরণমুখী আন্দোলন হয়েছে। কখনো আমরা রাম জানকী রথের আয়োজন আমরা করেছি, রাম সীতা রথ গ্রামে গ্রামে ঘুরেছে, রাম সেতুর আন্দোলন হয়েছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের জন আন্দোলন হয়েছে। সেই জন আন্দোলনে আমরা দেখতে পাবো, আর বিভিন্নভাবে আমাদের বাংলাতে আমরা এই ধরনের বিভিন্ন আন্দোলনও করেছিলাম, রাম পাদুকারও আন্দোলন হয়েছে। সেই সমস্ত আন্দোলনের ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সমাজ জাগরণ হয়েছে। আমি এবার সরাসরি চলে যাবো কেয়ার কাছে। কেন মনে হচ্ছে আমি আবারও সে একই প্রশ্ন করছি, যে এত বড় আন্দোলন, জনমুখী আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রাম, এত দিনের, এত বছরের, 500 বছরের, মীর বাকি আজকের নয়, বাবরের সেনাপতি ছিলেন। সেই আন্দোলনকে কি করে এত সহজে স্বাধীন দেশের শাসক দল
যারা দীর্ঘদিন রাজত্ব করেছে এবং এখনো সুস্মিতা দি সেই তাদের ভার্সন বললেন, এবং রাজ্য শাসক দলও যারা দীর্ঘদিন শাসন করেছে, সিপিএম এর কথা বলছি, খুব সহজে সেটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দিল কেন? কি মনে হয় কেয়া? সবার আগে আপনাকে বলবো স্বর্ণালী, যে কংগ্রেস বা কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী তিনি যাবেন না রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে, সেটা শুনে একটা কথাই মনে পড়ছে, ভূত পিশাচ নিকট নেহি আবে জব মহাবীর নাম সুনাবে। স্বাভাবিকভাবেই আমি তো এটাতে অবাক হচ্ছি না, আপনারা কেন অবাক হচ্ছেন জানি না। দেখুন, কংগ্রেসের মুখপাত্র তিনি সংবিধানের কথা বললেন, তিনি বললেন সেকুলার রাজ্য, যদিও উনি জানেন কিনা আমার জানা নেই, 1975 সাল পর্যন্ত সেকুলার কথাটা আমাদের সংবিধানে ছিল না। এবং কংগ্রেসের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, আমাদের যে সংবিধান, যেটা হাতে লেখা সংবিধান, তার চারিধারে রামায়ণ লেখা আছে, আঁকা আছে, ছবির আকারে রামায়ণ বর্ণিত আছে। কোথা থেকে আপনি রামায়ণ বা রামকে অস্বীকার করবেন স্বর্ণালী? ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভারতবর্ষের আত্মা, তিনি বহু কোটি 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 মানুষের তিনি বিশ্বাস, তিনি ভরসা। এবং যেটা অনেকেই অনেক কথা বলছেন, আমি খালি একটা কথাই বলতে চাই, মেলাবেন তো তিনিই মেলাবেন, স্বাভাবিক, কারণ যোগী মুনি ঋষি নর চরাচর যে নাম জপে অবিরাম, তার নামকে রঘুপতি শ্রীরাম। এটা আমি বলছি না, এটা কাজী নজরুল ইসলাম বলছেন, এটা বিজেপি বলছে না, এটা কাজী নজরুল ইসলাম বলেছেন। সুতরাং ভারতবর্ষের যিনি অন্তরাত্মা, যার জন্যে 500 বছর ধরে 3.5 লক্ষ মানুষ তারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন, 67টা যুদ্ধ হয়েছে, আপনি কোথা থেকে অস্বীকার করবেন ভগবান শ্রীরামচন্দ্রের উপস্থিতি? আর কংগ্রেস এখন ক্রেডিট নিচ্ছে, শ্রী রাজীব গান্ধী তিনি তালা ভেঙেছিলেন। আবার এই কংগ্রেসই কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে বলেছিল ভগবান শ্রীরামচন্দ্রের অস্তিত্ব নেই। আজ ঠেকায় পড়ে আমরা দেখছি এই চুনামি হিন্দু সব জি ফ্যামিলি, 3G ফ্যামিলি, গান্ধীর যে তিন অবতার রয়েছে, তারা এখন মন্দিরে মন্দিরে যাচ্ছে। 24-এর আগে আপনারা দেখবেন এদের মুখেও জয় শ্রীরাম শুনতে পারবেন, তার কারণ তারাও জানেন যে রাম ছাড়া পার পাওয়া যাবে না। স্বর্ণালী, যে তালা খোলার কথা বলছেন, সেই তালা খোলার জন্য একটা আন্দোলন হয়েছিল, তালা খোলো আন্দোলন। অনেক আগে তালা খোলো আন্দোলন, তারপর শুরু হয়েছিল রাম মন্দির। আমি এই জায়গা থেকে খুব সংক্ষেপে চলে আসবো সোজা অম্বিকানন্দ মহারাজের কাছে। মহারাজজি, কি মনে হয় যে এই দীর্ঘদিন ধরে এই গণ আন্দোলন, যেটা আমি বারবার করে বলছি, সেই আন্দোলনকে সঙ্গে শুধুমাত্র ধর্ম সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া, ইতিহাসকে অস্বীকার করা, সময় কি এসেছে যে আবারও আসল যে ইতিহাস সেটাকে ফিরে দেখা, সেটার পুনর্লিখন এবং সেটাকে মানুষকে জানানো বর্তমান প্রজন্মকে? অম্বিকানন্দ মহারাজ। স্বর্ণালী, আপনি যে বক্তব্য শুরু করেছিলেন যে ইতিহাস নতুন করে লিখতে হবে, হ্যাঁ সত্যি, ইতিহাসকে সংশোধন করা আশু প্রয়োজন এবং আশু কর্তব্য। কারণ যে ইতিহাস ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার, ইরফান হাবিবদের কর্তৃক প্রণীত, যে ডক্টরড ইতিহাস, মানে তৈরি করা ইতিহাস, সেই ইতিহাসের পরিবর্তন হওয়া প্রয়োজন। আমার পূর্বে সুস্মিতা দেবী বলছিলেন, কংগ্রেসের মুখপাত্র, উনি বলছিলেন অনেকগুলো বিষয়, দুটো বিষয় বলেছেন স্বর্ণালী, আমি একটু ক্লিয়ার বলতে চাই। প্রথম কথা, 4 মঠের 4 শঙ্করাচার্য, ভগবান আদি জগৎগুরু শঙ্করাচার্যের যে 4টি মঠ, শৃঙ্গেরি মঠ, পুরীর নিশ্চলানন্দজি যেখানে আছেন, পুরীতে গোবর্ধন মঠ, দ্বারকাতে স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ যেখানে আছেন, দ্বারকা মঠ বা সারদা মঠ, আর উত্তরে যোশী মঠ যেখানে অবিমুক্তেশ্বরানন্দজি মহারাজ এখন শঙ্করাচার্যের পদে রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং যথাযোগ্য আদর এবং সম্ভাষণ জানিয়ে বলছি, তারা বলছেন, তারা প্রশ্ন তুলেছেন। আমি ছোট্ট একদম বিনম্রতার সাথে একটা বক্তব্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, আমি জানি না এই কথা শুনতে পাবেন কিনা সকলে। আমরা ভুলে যাচ্ছি রামলালা কত বছর তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন, আমরা ভুলে যাচ্ছি। তখন সেখানে মন্দির নির্মাণের প্রসঙ্গ ছিল, তখন মন্দির নির্মাণের জন্য সবাই লড়াই করেছে, আন্দোলন করেছে। তখন কেন কেউ বলেননি যে রামলালা অস্থায়ী তাঁবুর মধ্যে কিভাবে বিনা সেবা পূজাতে শৈত্য প্রবাহ থেকে শুরু করে গ্রীষ্মের দাবদাহের মধ্যে কিভাবে কাটাচ্ছেন? আমি ছেড়ে দিচ্ছি রামলালার কথা। আমাকে একটা কথা স্বর্ণালী আপনি বলুন তো, খুব প্র্যাকটিক্যাল কথা বলুন। আমরা স্বামী বিবেকানন্দের দেশের লোক, আমরা বনের বেদান্তকে ঘরের বেদান্তে নিয়ে আসাতে বিশ্বাসী।
ভগবান শঙ্কর যখন সতীর দেহকে কাঁধে নিয়ে উন্মত্তের মতো তাণ্ডব নৃত্য করছেন, বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা যখন সেই সতীর দেহখণ্ড খণ্ডিত হলো, সেই দেহখণ্ড 51টি স্থানে মতান্তরে 52টি স্থানে পতিত হয়। বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। এই যে খণ্ড খণ্ড যে পতিত হয়েছে, যখন সেই খণ্ডগুলো পতিত হলো, সেখান থেকে আমরা কি পেলাম? এক একটি সতীপীঠ। আচ্ছা স্বর্ণালী, আপনি বলতে পারেন যখন সতীর দেহখণ্ডগুলো ভূপতিত হয়েছিল তখন সেখানে কোন মন্দির হয়েছিল? সেখানে কোন ধ্বজা উড়েছিল দেবতার কেশ রূপে? সেখানে কোন শৃঙ্গ চূড়া নির্মাণ হয়নি বলে কে আন্দোলন করেছিল? বাস্তব থেকে দূরে সরে যাওয়া। আর আমরা রামচন্দ্রের কথা বলছি না, স্মরণ করে দেখুন, ভগবান শ্রীরামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরছেন, তখন সীতা দেবীর যে মনের অভিলাষ ছিল যে আমরা দাক্ষিণাত্যের সমুদ্র তটে ভগবান শঙ্করের আরাধনা করব, সেখানে বালুকা দ্বারা নির্মাণ করা হয়েছিল জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের। সেই জ্যোতির্লিঙ্গ নিয়ে এসেছিলেন একদিকে হনুমান, তিনি হিমালয় থেকে জ্যোতির্লিঙ্গ কাঁধে করে আনছিলেন। প্রতিষ্ঠার তিথি লগ্ন পেরিয়ে যাচ্ছে বলে সীতা দেবী মানসিকের দ্বারা, মানস সংকল্পের দ্বারা সংকল্পিত করে সেই সমুদ্রের বালুকাখণ্ড দ্বারা নির্মাণ করেছিলেন শিবলিঙ্গ। আপনি বলুন তো সেখানে কোন মন্দির ছিল? সেখানে কোন বিধান ছিল? কোন রীতি ছিল? আত্মার একমাত্র প্রতিভূ হচ্ছেন দেবতা। তাই বাস্তবটাকে অগ্রাহ্য করে আমরা যদি কেবল শুধুমাত্র সমালোচনা করি, সমালোচনার ঝড় বয়ে দিই। সারদা পীঠের শঙ্করাচার্য, দ্বারকা পীঠের শঙ্করাচার্য সদানন্দজি বলেছেন প্রচণ্ড ভিড় থাকবে, আমাদের সঙ্গে প্রচুর ভক্ত শিষ্য থাকবেন, আমরা ওখানে সেই অবস্থাতে গিয়ে ভগবান রামলালার দর্শন করতে পারবো না। শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য ভারতী তীর্থ মহাস্বামীজি তিনি বলেছেন আমাদের একটা আলাদা প্রোটোকল আছে, আমাদের সঙ্গে আমাদের ছত্র, চর্ম, পাদুকা, সেবক, সেবায়েতরা যান। আমরা অত ভিড়ের মধ্যে গিয়ে, যেহেতু প্রধানমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, অনেকগুলো জেড প্লাস থাকবে, আপনারা ওখানে ইতিমধ্যেই বুঝতেই পারছেন কি পরিস্থিতি, আটোসাটো নিরাপত্তা, সেখানে গিয়ে এতগুলো প্রোটোকল লঙ্ঘন করে শঙ্করাচার্যরা নিজেরা যেতে চাইছেন না। তাই শুধুমাত্র শঙ্করাচার্যদের কথা বলে শঙ্করাচার্যদের পবিত্র পদকে শিখণ্ডী খাড়া করাটা, এটা যেন না হয়। আর একটা শেষ, আমি 30 সেকেন্ড সময় নেব, সেটা হচ্ছে সুস্মিতাদিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমি সুস্মিতাদিকে স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাশী, অযোধ্যা, মথুরা নয়, 44,000 মন্দিরকে ধ্বংস করে ইসলামিক বর্বর উন্মত্ত জিহাদি বাহিনী, তারা আমাদের 44,000 মন্দিরকে ধ্বংস করে মসজিদ তৈরি করেছিল। আমরা কেবল 3টে মন্দির ফেরত চেয়েছি, কাশী, অযোধ্যা আর মথুরা। সেই 3টে মন্দির ফেরত নেওয়ার বেলায় এত খাত্রে মে হ্যাঁ, খাত্রে মে, এত গেল রব কেন উঠছে? সেকুলারিজমের কথা বলছেন আপনারা, তো সিলেক্টিভলি সেকুলারিজমের কথা বলছেন বারবার। অফেন্সিভ কথা এটা একদম অফেন্সিভ কথা। সময় একদম নেই কথা শুনছিলাম। এখন সত্যি আজকে আজকে ঠিক বিতর্কের অবকাশ নেই। আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বক্তব্য শুনেছি, আমি আবারও এই বক্তব্য শুনবো, কিন্তু আবারও বলছি, কোথাও কোনো বক্তব্যের বিকৃতি, তার ভিশনের বিকৃতি এবং ইতিহাসের বিকৃতি কখনো কাঙ্ক্ষিত নয়। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি সোজাসুজি স্বর্ণালীতে, সঙ্গে থাকুন। প্রতিদিন বলি আপনাদের রায়, সোজাসুজি রায় আমাদেরকে পাঠান, সেরকমই সোজাসুজি রায় আমাকে পাঠিয়েছেন একজন, অনেকের মধ্যে একজনের সেরা বক্তব্য নিচ্ছি। হলদিয়া থেকে বাপ্পা বারিক, তিনি বলছেন যে সংবিধানের নামে দেশ ভাগ করা হয়েছে এর আগে, আর দিদি এখন সংবিধানের নামে ধর্ম ভাগ করা চলছে, সবটাই সংবিধানের নাম নিয়ে আসলে যা খুশি তাই করা। অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের মতামত পাঠান। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি এখানে।